আবেগের স্রোতে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন, উজ্জীবিত বিএনপি, চাপে জামায়াতে ইসলামী এবং এনসিপি। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। ঢাকার রাজপথে শুধুই মাথা, আবেগের মহা স্রোত। তারই মধ্যে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। এতদিন লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবার ঘরের মাঠে, ঘরের পিচে। গত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতার বাইরে বিএনপি, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। তারেকের প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক সমীকরণই বদলে দিতে পারে। চাপ বাড়াতে পারে এমন বহু শিবিরের যারা ঢাকার মাসনাদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্দরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে। জামায়াতে ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। ফলে এবার তারা সরাসরি ভোটের ময়দানে জেলায় জেলায় দল করে প্রচারও করছে। গত কয়েক মাসে নিঃসন্দেহে সংগঠন এবং কর্মীর সংখ্যা বাড়িয়েছে জামায়াতে ইসলামী, কিন্তু বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক দলের ধারে কাছেও যেতে পারেনি। ফলে তারেকের নেতৃত্বে বিএনপি সর্বশক্তি নিয়ে ঝাঁপালে ভোটের ময়দানে খড়কুটোর মতো উড়ে যেতে পারে জামায়াতে ইসলামী। হাসিনার আমলে নিষিদ্ধ হলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উপস্থিতি বহুদিনের। এই ময়দানে নতুন খেলোয়াড় ছাত্র নেতারা, যাদের উত্থান মূলত হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের সময় থেকে। ছাত্র নেতাদের রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এবার ভোটে লড়ছে। আবার কিছু ছাত্র নেতা আছেন যারা নির্দল হিসেবে ময়দানে নেমেছেন, যেমন ছিলেন ওসমান হাদি। ছাত্র নেতাদের সমস্যা হলো তারা আন্দোলন করে সরকার বদল করেছেন, কিন্তু সরকার কিভাবে তৈরি করবেন সেটা জানেন না। ফলে তাদের চোখের সামনেই বিএনপির এবং জামায়াতে ইসলামী খুঁটি সাজিয়ে চলেছে। এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে ময়দানে নামায় ছাত্র নেতাদের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফেরেন তারেক, দীর্ঘ 17 বছর পর। এদিনই এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা মীর আরশাদুল হক দল ছাড়েন, ঘোষণা করেন বিএনপিকে সমর্থন করার কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের রাজপাট সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারেক রহমান দেশে ফেরার পর তার কি হবে? প্রথমত ইউনূসের দায়িত্ব বাংলাদেশে ভোট করানো। ভোটের পর নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে যেতে হবে তাকে। খুব বেশি হলে নতুন সরকার তাকে রাষ্ট্রপতির পদ দিতে পারে। তবে কি তারেকের অভ্যর্থনায় লাল কার্পেট বিছিয়ে সেই পথই পাকা করে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস? সেই কারণেই কি ইউনূসের প্রেস সচিব বললেন, তারেকের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে? তারেকের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো খামতি রাখেননি ইউনূস। দেশে ফিরে ফোনে তাকে ধন্যবাদও জানান খালেদা পুত্র। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পদ্মাপাড়ের রাজনীতি থেকে এবার তাহলে তারেক অধ্যায়, সেটা ঠিক হবে 12ই ফেব্রুয়ারি। সেদিনই বাংলাদেশে সাধারণ নির্বাচন। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। নিউজ 18 বাংলা। দেশে ফিরেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন তারেক রহমান। বার্তা দিলেন সম্প্রীতির। নজর রাখছে ভারত। এই দেশে
মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। নৈরাজ্য বা মৌলবাদে উস্কানি নয়, সবাইকে নিয়ে চলার বার্তা, সব ধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার প্রত্যাবর্তনের মঞ্চ থেকে এভাবেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই বার্তা ভারতের কাছে হতে পারে আশার আলো, কারণ নয়াদিল্লি চায় পড়শি দেশটি এমনই হোক যেখানে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এবং মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আছে। এই মুক্তিযুদ্ধের আবেগই দুদেশের সম্পর্কের ভিত্তি। হাসিনা দেশ ছাড়ার পর বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছে ভারত বিরোধী শক্তিগুলি। এদিন তারেক রহমানের ভাষণে শোনা গেল সেই ৭১-এর লড়াইয়ের কথা। আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তারেকের ঘরে ফেরা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকার দিকে নিশ্চিতভাবেই নজর রেখেছে নয়াদিল্লি। মোহাম্মদ ইউনূসের আমলে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়া দিল্লির পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার এলে ভারতের পক্ষে তা একরকম স্বস্তির। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে বাংলাদেশের সীমান্ত। এছাড়া রয়েছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। তাই দিল্লি সবসময় চায় বাংলাদেশে শান্তি এবং স্থিতাবস্থা থাকুক, না হলে প্রতিবেশী এই দেশ ভারত বিরোধী শক্তিদের ডেরা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। বিশেষ করে এমন সময় যখন নেপাল থেকে শ্রীলঙ্কা সর্বত্রই সরকার বিরোধী হাওয়া জোরালো। এই ঘরোয়া অশান্তির সুযোগে সেই সব দেশে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে কিছু শক্তি, যে চক্রান্ত চলছে বাংলাদেশের মাটিতেও। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রোজই সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে তারেক যদি বিএনপিকে জেতাতে পারেন এবং বাংলাদেশে কোনো স্থায়ী সরকার তৈরি হয়, তাহলে সেটা দিল্লির কূটনীতির পক্ষে তুলনায় স্বস্তির। বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নিউজ 18 বাংলা।